প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থাকো এই কামনায় তোমাদের সকলকে ম্যাথস ফিজিক্স ল্যাবের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহকারী অধ্যাপক, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠটি ভালোভাবে সম্পন্ন করলে তুমি 3টি লার্নিং আউটকামস অর্জন করতে পারবে। যার 1 নম্বর লার্নিং আউটকামসটা হবে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র বর্ণনা ও ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর লার্নিং আউটকামসটি হবে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র প্রতিপাদন ও বিশ্লেষণ করতে পারবে। এবং 3 নম্বর শিখনফলটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণ এর মধ্যে গাণিতিক সম্পর্ক স্থাপন করতে পারবে এবং বিভিন্ন সমস্যা সমাধানে তা তুমি ব্যবহার করতে পারবে। এই 3টি লার্নিং আউটকামসের উপর ভিত্তি করে আজকের লেকচারটি সাজানো হয়েছে। আশা করি লেকচারটি তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমি যে বিষয়টি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে কেপলারের সূত্র, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। কেপলারের সূত্র, তো কেপলারের সূত্র কিভাবে আসলো এর একটা পটভূমি রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা সেই পটভূমির আগে তোমাদের একটু জানাতে চাই, বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। আমরা আসলে জানি যে বিষয়টি যে মহাকাশ নিয়ে, মহাবিশ্ব নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছে গ্রিক জ্যোতির্বিদ বা দার্শনিকরা। এই গ্রিক জ্যোতির্বিদদের মধ্যে প্রথমে মহাবিশ্ব নিয়ে টলেমি একটি তত্ত্ব প্রদান করেন, যেটা আমরা টলেমির তত্ত্ব হিসেবে চিনি। সেই তত্ত্বটি ছিল এরকম যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্রবিন্দু, পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্রবিন্দু এবং পৃথিবী ছাড়া আর যত কিছু আছে মহাবিশ্বে সকলেই পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এটি বলেছিলেন টলেমি। এবং টলেমির এই তত্ত্বটি অত্যন্ত জটিল ছিল এবং এটা অনেক পর্যবেক্ষণের সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছিল। তারপরও 15 শতাব্দী পর্যন্ত এই তত্ত্বটি কিন্তু বহাল তবিয়তে ছিল। কিন্তু পরবর্তীতে 16 শতাব্দীতে জ্যোতির্বিদ কোপারনিকাস বললেন পৃথিবী নিজ অক্ষের চারদিকে এবং সূর্যের চারদিকে আবর্তন করছে এবং পৃথিবী ছাড়া আরও যে অন্যান্য গ্রহ আছে তারা প্রত্যেকেই পৃথিবীর মতো গতিতে গতিশীল আছে। তাহলে কি দেখা যাচ্ছে? টলেমির তত্ত্ব আর এদিকে কোপারনিকাসের তত্ত্ব, দুটি তত্ত্ব তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই একদম বিরোধপূর্ণ। এই যে দুটি তত্ত্বের যে বিরোধিতা, এই বিরোধটাই কিন্তু জ্যোতির্বিদদের আরও বেশি বেশি আগ্রহী করে তুলল মহাকাশ নিয়ে গবেষণার ক্ষেত্রে। এবং সেখান থেকে তারা অনেক অনেক পর্যবেক্ষণ করলো, অনেক অনেক তথ্য তারা সংগ্রহ করলো। সেই তথ্যগুলো পরবর্তীতে টাইকো ব্রাহে নামক এক ব্যক্তি, উনি এই সকল তথ্যগুলো একসাথে সংকলন করলেন। টাইকো ব্রাহে যে তথ্যগুলো সংকলন করেছিলেন, এই তথ্যগুলোকে জোহান কেপলার, যিনি ছিলেন টাইকো ব্রাহের একজন সহকর্মী, সেই জোহান কেপলার এই টাইকো ব্রাহের সংকলিত তথ্যগুলোকে বিশ্লেষণ করে কয়েকটি বিষয় লক্ষ্য করেন। উনি দেখেন যে সূর্যের চারদিকে গ্রহগুলো কয়েকটি নিয়ম মেনে আবর্তিত হচ্ছে। এই নিয়মগুলো থেকেই উনি 3টি সূত্র প্রদান করেন, যেগুলোকে আমরা কেপলারের সূত্র হিসেবে চিনে থাকি। আমরা কেপলারের প্রথম সূত্রটাকে একটু জানি। প্রথম সূত্রটিকে বলা হয় কক্ষপথের আকার সংক্রান্ত সূত্র। অর্থাৎ একটা গ্রহের কক্ষপথের আকার কেমন হবে এটা আমরা প্রথম সূত্র থেকে বুঝতে পারি। একটু ভালো করে খেয়াল করো, প্রতিটি গ্রহ, এটা কেপলারের প্রথম সূত্র, প্রতিটি গ্রহ সূর্যকে যে কোনো একটি ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। এখন এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি। আমরা যদি বলি আগে আমাদের উপবৃত্ত চিনতে হবে, কক্ষপথটা হওয়ার কথা উপবৃত্তাকার, উপবৃত্তটা কি সেটাকে আমরা একটু জেনে নিই। আমরা জানি একটা বৃত্তের
একটা ব্যাস থাকে, কিন্তু একটা উপবৃত্তের ব্যাসগুলো কিন্তু ভিন্ন। একটা বৃত্তের সকল ব্যাসের পরিমাণ সমান থাকে, কিন্তু উপবৃত্তের সকল ব্যাস কিন্তু সমান থাকে না। এটা একটা উপবৃত্ত বলা যায়। এখানে একটা ফোকাস আছে, মনে করো এখানে একটা ফোকাস আছে, এটা F1, এটা হচ্ছে F2। এটা যদি একটা উপবৃত্ত হয় তাহলে F1 F2 এটা হবে উপবৃত্তের দুটি ফোকাস। তাহলে প্রথম সূত্র কি বলেছে যে প্রতিটি গ্রহ, সাপোজ আমার পৃথিবী, এটা আমার আর্থ, এখানে সান আছে মনে করো, এটা আর্থ, এখানে সান আছে এস। তাহলে আমি কি বলতেছি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরবে একটা উপবৃত্তাকার পথে এবং সূর্যকে যে কোনো একটি ফোকাসে রাখবে। এখানে সূর্যটা আছে F2 ফোকাসে। তাহলে পৃথিবী যখন এভাবে ঘুরে তখন কিন্তু এই অংশটা কিন্তু সূর্যের কাছাকাছি থাকে যখন আমাদের গ্রীষ্মকাল হয়। আবার ঘুরে ঘুরে যখন পৃথিবীটা এখানে চলে আসে তখন সূর্য থেকে অনেক দূরে চলে আসে। পৃথিবীটা মনে করি এখানে চলে আসছে, তাহলে এখন অনেক দূরে চলে আসছে, এখন কিন্তু শীতকাল হয়। এরকম উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বলেই ঋতুর পরিবর্তন ঘটে। তাহলে প্রথম সূত্রটা আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই যে কক্ষপথের আকার কেমন হবে, সেটি বলেছে প্রথম সূত্রে। আমি আবার একটু বলছি যে প্রতিটি গ্রহ সূর্যকে যে কোনো একটি ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এটা হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্র থেকে আমরা কি বুঝতে পারলাম? গ্রহগুলোর কক্ষপথ কেমন হবে, অর্থাৎ গ্রহগুলোর কক্ষপথ হবে উপবৃত্ত এবং সূর্য থাকবে যে কোনো একটি ফোকাসে। দ্বিতীয় সূত্রটি হচ্ছে এরকম, এটার আরেকটা নাম হলো ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্রের আরেক নাম হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো দ্বিতীয় সূত্রকে আমরা এভাবে বর্ণনা করি যে গ্রহগুলো যখন ঘুরবে, ঘোরার সময় সূর্য এবং গ্রহের যে সংযোজক সরল রেখা, সূর্য এবং গ্রহের সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। সূর্য এবং গ্রহের সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এটি হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। আমরা একটু ব্যাখ্যা করি। মনে করি একটি গ্রহ এ বিন্দুতে আছে, কিছু সময় পর এটা বি বিন্দুতে গেল। সাপোজ এটা কিছু সময় পর বি বিন্দুতে গেল, তাহলে সূর্য আর গ্রহের সংযোজক সরলরেখা হচ্ছে এটা। তাহলে এটা কিন্তু এই ক্ষেত্রফলটি অতিক্রম করলো, মনে করে A1। এখানে মনে কর সময় লেগেছে T1। তাহলে T1 সময়ে এখানে সংযোজক সরলরেখাটি এই অবস্থান থেকে এই অবস্থানে যাওয়ার ফলে এখানে কিন্তু F2AB একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে A1। অর্থাৎ আমি বলতে পারি সূর্য এবং গ্রহের সংযোজক সরল রেখা এই T1 সময়ে A1 ক্ষেত্রফল অতিক্রম করলো। একইভাবে আমি মনে করি কোনো এক সময় আমার পৃথিবীটা এখানে ছিল এবং তার কিছু সময় পর আবার এখানে চলে গেল, বা কোনো একটি গ্রহ এটা C অবস্থানে ছিল, D অবস্থানে গেল। এখন যদি আমি C এবং সূর্য যোগ করে দেই, D এবং সূর্য যোগ করে দেই, তাহলে এরকম হবে। এখানে দেখা যাচ্ছে কি এইখানে মনে করো সময় লাগছে T2 এবং এই ক্ষেত্রফলটা মনে করো A2। অর্থাৎ C অবস্থান থেকে গ্রহটি যখন D অবস্থানে আসলো তখন কিন্তু তাদের সংযোজক সরলরেখা, সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখা A2 ক্ষেত্রফল অতিক্রম করলো এবং এই ক্ষেত্রে সময় ধরেছি কত আমরা T2। এখন দ্বিতীয় সূত্রটি কি বলে? দ্বিতীয় সূত্রটি বলে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তাহলে আমি বলতে পারি যদি আমার T1 এবং T2 সমান হয়, সময় দুটো যদি সমান হয়, তাহলে আমার ক্ষেত্রফল কি হতে হবে? সমান হতে হবে। ক্ষেত্রফল সমান হতে হবে। এখন এখান থেকে আমরা কী বুঝতে পারি? A1 আর A2 মনে করি সমান। A1 A2 সমান তখনই হওয়া সম্ভব যখন এই AB এর মান বেশি হবে CD এর মানের চেয়ে, CD এর মান কম হতে হবে, AB এর মান বেশি হতে হবে, তখনই কিন্তু এটা সম্ভব। কারণ এই ক্ষেত্রটা খাটো, ফলে এটার প্রস্থটা বেশি হতে হবে, এই ক্ষেত্রটা লম্বা, ফলে এর প্রস্থটা কম হতে হবে, তাহলেই কিন্তু ক্ষেত্রফল সমান হওয়া সম্ভব।
তাহলে একই সময়ে যদি সমান ক্ষেত্রফল অতিক্রম করতে হয় তাহলে কি হচ্ছে, এখানে একই সময়ে এবি দূরত্ব অতিক্রম করছে এবং ওই একই সময়ে এখানে সিডি দূরত্ব অতিক্রম করবে। আমরা ধরে নিলাম কি T1 = T2 = T, সমান সময়, এবং A1 A2 তখন সমান। যদি এটা হয় তাহলে আমরা বুঝতে পারছি চিত্র থেকে AB ইজ গ্রেটার দেন হবে CD, AB ইজ গ্রেটার দেন CD। অ্যাজ ওয়েল এজ আমরা বলি এটা S1, এটা হচ্ছে S2, এখানে বলি আমরা এটা S1, এটা হচ্ছে S2। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা বেশি হচ্ছে, এটা কম হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি গ্রহের বেগ প্রথম ক্ষেত্রে অর্থাৎ AB অবস্থানের ক্ষেত্রে গ্রহের বেগ v1 হলে v1 = কি লেখা যাবে, S1/T, এবং দ্বিতীয় ক্ষেত্রে মানে তোমার CD গ্রহের বেগ v2 হলে v2 লেখা যাবে কি S2/T, S2/T। এখন যদি আমরা ভাগ করে দিই v1 v2-কে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে আমরা যেহেতু AB-কে আমরা S1 ধরেছি, CD-কে, তাহলে S1 ইজ গ্রেটার দেন S2, আমরা এইটু মুছে দিই। এখন আমরা এটা ভাগ করি, তাহলে v1 ভাগ v2 = হবে S1 ভাগ S2। যেহেতু S1 এখান থেকে লেখা যায় S1/S2 ইজ গ্রেটার দেন 1, তাহলে আমি লিখতে পারি ইজ গ্রেটার দেন 1। সুতরাং আমরা লিখতে পারি v1/v2 ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ v1 ইজ গ্রেটার দেন v2। তাহলে কি দেখা যাচ্ছে, এখানে বেগ v1, এখানে বেগ v2, অর্থাৎ যখন গ্রহটি সূর্যের কাছাকাছি থাকবে তখন গ্রহের বেগ বেশি হবে, এবং যখন গ্রহটি সূর্য থেকে দূরে থাকবে, অপেক্ষাকৃত বেশি দূরে থাকবে, তখন কিন্তু গ্রহের বেগটা কম হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। দ্বিতীয় সূত্র থেকে আমরা এই জিনিসটা পেলাম, সূর্যের কাছাকাছি যখন গ্রহটি থাকবে তখন গ্রহটির বেগ বেশি হবে, এবং গ্রহটি যখন সূর্য থেকে দূরে সরে যাবে তখন তার বেগটা কম্পারেটিভলি কম হবে। এ হলো দ্বিতীয় সূত্র। এবার আমরা যাব হচ্ছে সর্বশেষ তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্রটি এরকম যে একটি গ্রহের কক্ষীয় পর্যায়কালের বর্গ, একটি গ্রহের কক্ষীয় পর্যায়কালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের বা বৃহৎ অর্ধাক্ষের, অর্ধপরাক্ষ বলতে পারি অথবা বৃহৎ অর্ধাক্ষ বলতে পারি। তোমাদের বই হয়তো অর্ধপরাক্ষ আছে, এটাকে ইংরেজিতে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস বা বৃহৎ অর্ধাক্ষ বা অর্ধপরাক্ষ এর ঘনফলের সমানুপাতিক। কোনো একটি গ্রহের কক্ষীয় পর্যায়কালের বর্গ এর অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। আমরা জানি একটা এলিপসের বা একটা উপবৃত্তের বৃহৎ ব্যাস হচ্ছে এইটা, এটা বলা হয় বৃহৎ ব্যাস। এই ব্যাসের অর্ধেক যেটা সেটাকে বলা হয় অর্ধপরাক্ষ, অর্থাৎ এটা যদি আমরা ও বলি, এটা ধরো এ, এটা বি, এই ও বি বা ও এ ইকুয়াল টু ও বি, এটাকে বলা হয় অর্ধপরাক্ষ, অর্ধপরাক্ষ অথবা বৃহৎ অর্ধাক্ষ, বৃহৎ অর্ধাক্ষ। এটাকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি। এই দূরত্বটাকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে অর্ধপরাক্ষ। এখন একটা গ্রহ, যে কোনো একটা গ্রহ এখানে ঘুরছে, তার পর্যায়কাল ধরে নিলাম আমরা টি। কোনো একটি গ্রহের পর্যায়কাল যদি টি হয় তাহলে, আর এখানে তার কক্ষপথের অর্ধপরাক্ষ হচ্ছে এ, তাহলে সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? তৃতীয় সূত্র অনুসারে তৃতীয় সূত্র কি বলেছিল যে কোনো গ্রহের কক্ষীয় পর্যায়কালের বর্গ অর্থাৎ টি এর বর্গ এর বৃহৎ অর্ধাক্ষের বা অর্ধপরাক্ষের বা সেমি মেজর এক্সিসের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ এ এর ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব। এটা তৃতীয় সূত্র হতে আমরা এই বিষয়টি লিখতে পারি যে টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব, কক্ষীয় পর্যায়কালের বর্গ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এটাই হচ্ছে তোমার তৃতীয় সূত্র। তো এই হচ্ছে কেপলারের তিনটি সূত্র। এবার আমরা
দেখব নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কিভাবে কেপলারের সূত্র প্রতিপাদন করা যায় সেটা আমাদের দেখতে হবে। এটা আমাদের একটা লার্নিং আউটকামস। নিউটনের মহাকর্ষ সূত্র হতে কেপলারের সূত্র প্রতিপাদন, এটা আমরা এখন একটু দেখতে চাই। নিউটনের মহাকর্ষ সূত্র হতে কেপলারের সূত্র প্রতিপাদন, এটা আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, আমরা জানি যে গ্রহগুলোর কক্ষপথ উপবৃত্তাকার, এলিপস, বাট হিসেবের সুবিধার জন্য এলিপস হলে আমাদের হিসাবটা অনেক জটিল হয়ে যাবে। তো তোমাদের হিসাবটা সহজ করার জন্য আমরা কক্ষপথটিকে বৃত্তাকার বিবেচনা করব। গ্রহের কক্ষপথকে আমরা উপবৃত্ত বিবেচনা না করে বৃত্তাকার বিবেচনা করে আমরা কাজটি সম্পন্ন করতে চাই। আমরা একটা বৃত্ত আঁকি তাহলে, এবং এক্ষেত্রে বৃত্তের কেন্দ্রে সূর্য থাকবে, সান থাকবে বৃত্তের কেন্দ্রে, আর গ্রহগুলো এদিকে থাকবে, এরকম আর কি। এবং এক্ষেত্রে যে ব্যাসার্ধ, বৃত্তপথের যে ব্যাসার্ধ, আমার যে অর্ধপরাক্ষ এই ব্যাসার্ধের সমান হয়ে যাবে। যখন আমি কক্ষপথটাকে বৃত্তাকার বিবেচনা করব তখন আমাদের সূত্রের যে অর্ধপরাক্ষ বা বৃহৎ অর্ধাক্ষ যেটা বলেছিলাম, সেমি মেজর এক্সিস, সেটা বৃত্তের ক্ষেত্রে কক্ষপথটি বৃত্তাকার হলে ব্যাসার্ধের সমান হয়ে যাবে। কাজে আমরা এর জায়গায় কিন্তু আর লিখতে পারবো। এবার আমরা মনে করি এই গ্রহটির ভর হচ্ছে স্মল এম, সূর্যের ভর হচ্ছে ক্যাপিটাল এম। আমরা মনে করছি গ্রহটির ভর, একটু লিখে দেই, গ্রহটির ভর স্মল এম, সূর্যের ভর ক্যাপিটাল এম, কক্ষপথের ব্যাসার্ধ আর। তাহলে আমরা বলতে পারি যে গ্রহটি সূর্য থেকে সবসময় একই দূরত্বে থাকছে। তাহলে সূর্য এবং গ্রহের মধ্যকার যে মহাকর্ষ বল, সূর্য এবং গ্রহের মধ্যকার মহাকর্ষ বল এফ জি বলি আমরা, হলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে লিখতে পারি এফ জি ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এটা আমরা গত লেকচারে পড়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে নিউটনের যে মহাকর্ষ সূত্র, সেখান থেকে দেখেছি আমরা মহাকর্ষ বলের মান এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার ছিল। এখানে এম ওয়ান মানে সূর্যের ভর এম, এম টু মানে গ্রহের ভর এম স্মল এম, এবং ডি মানে তাদের মধ্যে দূরত্ব, দ্যাট ইজ ব্যাসার্ধ আর। তাহলে এটা হচ্ছে গ্রহ এবং সূর্যের মধ্যকার মহাকর্ষ বল। বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘুরে তখন তার একটা কেন্দ্রমুখী বল থাকে, কেন্দ্রমুখী একটা বল থাকে। সেই কেন্দ্রমুখী বলকে আমরা এফসি দিয়ে প্রকাশ করি। তাহলে গ্রহটির কেন্দ্রমুখী বল এফসি হলে আমরা লিখতে পারি এফসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। কেন্দ্রমুখী বলের রাশিমালা তোমরা জানো, এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। সেখান থেকে আমরা লিখেছি এফ সি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখানে এম হচ্ছে গ্রহটির ভর, ভি হচ্ছে গ্রহটির বেগ, ভি বেগে ঘুরছে গ্রহটি, আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। গ্রহটির বেগ আমরা এইভাবে দেখাই, এটা হচ্ছে ভি। এখন আসলে এই মহাকর্ষ বল আর এই কেন্দ্রমুখী বল এরা পরস্পর সমান, এই জন্যই গ্রহটা কিন্তু নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে। তাহলে আমরা লিখতে পারি এরা পরস্পর সমান হলে আমরা যে বিষয়টা লিখতে পারি সেটি হচ্ছে যে কিন্তু এফ সি ইকুয়াল টু হবে এফ জি, দ্যাট ইজ এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু হবে হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করি এটাকে, এম এম কেটে যাচ্ছে, একটার কেটে যাচ্ছে, থাকছে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জি এম বাই আর। একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই আর। ওকে, এবার আমরা আসি গ্রহটির পর্যায়কাল যদি টি হয়, গ্রহটির পর্যায়কাল যদি টি হয়
পর্যায়কাল টি হলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই আর ডিভাইড বাই টি। তোমরা জানো এটা যে বেগ হচ্ছে তার পরিধিকে যখন পর্যায়কাল দিয়ে ভাগ করা হয় তখন আমরা বেগ পাই, তাহলে বেগের মান ভি ইজ ইকুয়াল হবে 2 পাই আর বাই টি। এই ভি এর মানটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে 1 নং সমীকরণ হতে আমরা পাবো তার মানে 2 পাই আর বাই হচ্ছে টি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে জি এম বাই আর। তাহলে কি আসছে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই আর। আমরা এভাবে হিসাবটা করি, টি স্কোয়ার ইকুয়াল টু হবে 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি এম। 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি এম। আমরা এটাকে এভাবে লিখতে পারি 4 পাই স্কোয়ার বাই জি এম ইন্টু আর কিউব। এই যে ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা তোমরা দেখতে পাচ্ছ কি আছে এখানে 4 পাই স্কোয়ার বাই জি এম, 4 পাই স্কোয়ার বাই জি এম। এখানে যে রাশিগুলো দেখছো 4 ধ্রুবক, পাই ধ্রুবক জানো, জি মহাকর্ষ ধ্রুবক, এটা তো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক আমরা জানি, গত লেকচারে বলেছি, এম সূর্যের ভর, সবগুলোই ধ্রুবক। তাই যে কোনো গ্রহের জন্য এই সবগুলো রাশিই কিন্তু এখানে ধ্রুবক। ফলে আমরা বলতে পারি এটাকে এভাবে লিখতে পারি যে টি স্কোয়ার ইকুয়াল টু কে গুণন আর কিউব। আমরা কেটা যদি তুলে দিই সুতরাং লেখা যায় টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। আমরা আগেই বলেছিলাম আর হচ্ছে এর সমান, অর্ধপরাক্ষের সমান। সো আমরা যদি ফাইনালি অর্ধপরাক্ষ দিয়ে লিখতে চাই সমীকরণটি তাহলে আমরা লিখতে পারি টি স্কোয়ার, আমরা লিখতে পারি টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব। কেপলারের তৃতীয় সূত্র ছিল এটি। তাহলে আমরা কি বলতে পারি, আমরা শুরু করেছিলাম কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে, সেই নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা এইভাবে কেপলারের সূত্রটা প্রতিপাদন করতে পারলাম। এবার আমরা আজকের সর্বশেষ পাঠ নিয়ে আলোচনা করতে চাই, আর সেটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এবং অভিকর্ষ ত্বরণ স্মল জি এর মধ্যে গাণিতিক সম্পর্ক। এই সম্পর্কটি জানার আগে আমাদের অভিকর্ষ ত্বরণ কি এটা একটু জানতে হবে, কারণ আমরা এখন অভিকর্ষ ত্বরণ কথাটি বলিনি। আমরা এইভাবে বলি সংক্ষেপে জি ও জি এর সম্পর্ক। জি ও জি এর সম্পর্ক, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক আর এই যে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি আমরা এখন বিশ্লেষণ করতে চাই। এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা আমাকে আগে জানতে হবে। অভিকর্ষটা কি সেটাও আমরা জানি না, আমরা এখন অভিকর্ষটাকে বলে নিই। মহাকর্ষ আমরা আগেই জেনেছি গত লেকচারে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ। মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অন্যকে আকর্ষণ করছে। আমরা যে কোনো দুটি বস্তুর কথা যদি চিন্তা করি যে মহাবিশ্বের দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ। আর যে বলে আকর্ষণ করে সেই বলটাকে বলি আমরা মহাকর্ষ বল। আর অভিকর্ষটা কি হবে? অভিকর্ষ হচ্ছে একটি বিশেষ ধরনের মহাকর্ষ। অভিকর্ষ হচ্ছে একটি বিশেষ ধরনের মহাকর্ষ। কীরকম? এই যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণের কথা আমরা বলছি মহাকর্ষ, এই বস্তু দুটির একটি যদি পৃথিবী হয় তাহলে সেই মহাকর্ষকে বলবো আমরা অভিকর্ষ। সাপোজ সূর্য এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ, এটা মহাকর্ষ অ্যাজ ওয়েল অ্যাজ অভিকর্ষ। আমার এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ, এটা মহাকর্ষ আবার এটা অভিকর্ষ। অর্থাৎ যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণের কথা আমরা বিবেচনা করছি সেই বস্তু দুটির একটি যদি পৃথিবী হয় তাহলে সেটা হয়ে যাবে অভিকর্ষ, কিন্তু এটা মহাকর্ষও। অর্থাৎ সব অভিকর্ষই কিন্তু মহাকর্ষ, কিন্তু সব মহাকর্ষ অভিকর্ষ না। এখন অভিকর্ষ যখন আমরা জেনেছি তাহলে অভিকর্ষ ত্বরণটা কি এটাও আমাদেরকে জানতে হবে। অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু যখন মুক্তভাবে পড়তে থাকে তখন সেই বস্তুর বেগ বৃদ্ধির যে হার তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। কোনো বস্তু অভিকর্ষ বলের প্রভাবে পড়তে থাকলে সেই বস্তুর বেগ বৃদ্ধির যে হার সেটাকে বলি আমরা অভিকর্ষ ত্বরণ, যাকে আমরা স্মল জি দিয়ে প্রকাশ করি। তো আশা করি তোমরা অভিকর্ষ ত্বরণটা বুঝতে পেরেছ এবং তোমরা জানো অভিকর্ষ ত্বরণ জি এর একটা মান রয়েছে যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ধ্রুবক হিসাবে তোমরা জানো, কিন্তু আমি দেখাবো সামনের লেকচারে এটা দেখবো ইনশাল্লাহ যে অভিকর্ষ ত্বরণের মানটাও কিন্তু পরিবর্তনশীল।
আজকে আমরা ওদিকে যাব না। আজকে আমরা সম্পর্কটা বের করতে চাই স্মল জি এবং ক্যাপিটাল জি এর মধ্যে। আমরা মনে করি এটা আমার পৃথিবী, এটা পৃথিবীর ব্যাসার্ধ, আর পৃথিবীর পৃষ্ঠে এম ভরের একটি বস্তু রয়েছে। আমার পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। আমি মনে করছি পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর পৃষ্ঠে এম ভরের একটি বস্তুকণা রয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, যেই স্থানে বস্তুটি রয়েছে এই অবস্থানে অভিকর্ষ ত্বরণ ধরে নিই আমি জি। তাহলে বস্তুটির ওজন কত হবে? বস্তুটির ওজন যদি ডব্লিউ ধরি তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে? এম জি। এটা আমরা জানি এম ভরের বস্তু রয়েছে যেখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, কাজেই ওজন হবে ভর গুণন অভিকর্ষ ত্বরণ, সেই জন্য এম জি। এখন এই বস্তুর সাথে পৃথিবীর আকর্ষণ বল কত সেটা আমি বের করতে চাই। ভূপৃষ্ঠে একটি বস্তু রয়েছে, সেই বস্তুর সাথে পৃথিবীর আকর্ষণ বল কত সেটা বের করতে চাই। তাহলে পৃথিবীর সাথে বস্তুটির আকর্ষণ বল এফ হলে, এফ আমরা লিখতে পারি জি এম এম বাই আর স্কোয়ার। কারণ যেহেতু বস্তুটি পৃথিবীর পৃষ্ঠে রয়েছে, তাহলে বস্তু থেকে পৃথিবীর দূরত্ব হবে বস্তু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ইনফ্যাক্ট এইটা বস্তুর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হয়, কিন্তু বস্তুটাকে আমরা ক্ষুদ্র বস্তু বিবেচনা করেছি, ফলে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে অবস্থিত বলে আমরা ধরতে পারি। আর সেই জন্য এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার হবে। এখন আমরা যদি বলি ওজনের সংজ্ঞা কী, ওজনের সংজ্ঞা নিশ্চয়ই তোমাদের জানা আছে, যদি নাও জানা থাকে আমি বলে দিচ্ছি। ওজন হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটাই হচ্ছে বস্তুর ওজন। পৃথিবী কোনো বস্তুকে যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটাই হচ্ছে বস্তুর ওজন। তাহলে পৃথিবী এই বলে এই বস্তুটাকে আকর্ষণ করছে, আমরা পেলাম এখানে আকর্ষণ বল, আর বস্তুটির ওজন হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা কী বলতে পারি? এই বল আর এই ওজন কিন্তু আসলে একটি রাশি, অর্থাৎ আমরা লিখতে পারি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ, দ্যাট ইজ এম জি ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। আমরা স্মল এম কেটে দিই, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এই যে সমীকরণটা আমরা দেখলাম জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটি কিন্তু মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি ও বিকর্ষ ত্বরণ স্মল জি এর মধ্যে সম্পর্ক। এটা স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এই সম্পর্কটি ভালো করে মনে রাখবে, এই সম্পর্কটি হচ্ছে ক্যাপিটাল জি আর স্মল জি এর মধ্যে সম্পর্ক। এখান থেকে খেয়াল করো এই জি এর মান কিন্তু এখানে আপাতত যা দেখছি আমরা মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি, এম পৃথিবীর ভর, আর পৃথিবীর ব্যাসার্ধ, এই রাশিগুলো যদি ধ্রুবক মনে করি তাহলে জি ধ্রুবক হয়। তো যাই হোক, আজকে আমরা ওদিকে যাচ্ছি না, জি কীভাবে পরিবর্তন হয় আমরা পরবর্তী লেকচারে ইনশাল্লাহ সেই বিষয়টি দেখব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনা থেকে দূরে থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।